সেপ্টেম্বরেও মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, এরকম একটা নিউজ আসছে। আরো 2 মাসও খুলবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো নাকি পরিবেশ সৃষ্টি হয় নাই। তোমাদেরকে নিয়ে সরকার খুবই চিন্তিত। তোমরা যেন বাসায় থাকো, কোনোভাবে যেন বাসা থেকে বের না হও। কারণ শিক্ষা প্রতিষ্ঠান খুললে তোমরা বাসা থেকে বের হবে, এমনিতে তোমরা এমনিতে কেউ বের হচ্ছে না, তাই না? সরকার যদি এটা জানতো যে তোমরা যে কেউ বাসায় নাই। স্যার আমরা বাসায় আছি। না স্যার আমি তো একদম বেরোই না। তুমি বাইক নিয়ে বের হও, আমি জানি। ও বাইক দেখা যাচ্ছে। তুমি বাকি আর গেছিলে। এদিকে করোনা নাই তো, এখান থেকে 80% বাইরে থাকে, 80% স্টুডেন্ট বাইরে থাকে এখানে। আরো বলে বেড়াইতে যাচ্ছে সবাই। আর কক্সবাজার ক্লাস 9-10 এর রেজিস্ট্রেশন চলতেছে, ওখানে রেজিস্ট্রেশনের জন্য সকল গার্জিয়ানকে ফোন দিছে যে স্কুলে আসার জন্য বা স্টুডেন্টকে স্কুলে নিয়ে আসার জন্য। বলে 80% স্টুডেন্ট বলে বেড়াইতে চলে গেছে, কেউ বলে বাড়িতে নাই, এজন্য রেজিস্ট্রেশন করাতে পারতেছে না। স্যার আমরা ঘরে করোনা দূরে তো স্যার। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বার অঙ্কটা আমাদের হয়েছিল, 1 নাম্বারটা কমপ্লিট। 1 নাম্বার হয়েছে না বর্ডার কোম্পানিটা? জি স্যার। আচ্ছা তাহলে জি স্যার হয়েছে। 1 3 6 7 9 8 2 হয়েছে। 2 না স্যার, হয় নাই। না স্যার হয় নাই। 2 4 5 নাই স্যার। 2 নাম্বার অঙ্কটা দেখো সবাই। এটা এই 2 নাম্বার অঙ্কটা এটা বাংলাদেশি রাইটারের বই থেকে না, এটা কপি করা হয়েছে ইংলিশ ভার্সন একটা বই থেকে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা ইংলিশ ভার্সন বই আছে গ্যারিসনের, ইন্ডিয়ান বই। ওই বই থেকে এটা কপি করা হয়েছে। এটা ঢাকা ইউনিভার্সিটির 7 কলেজে আসছে এই অঙ্কটা। তোমাদেরও আসতে পারে, ইম্পর্টেন্স কি লিখছে দেখো। দ্য হার্টফোর্ড সিম্ফনি গিল্ড is planning its annual dinner dance. তারা একটা ডান্স পার্টি অ্যারেঞ্জ করছে, সেখানে যে ডিনার হবে ওই ডিনারে এবং ডান্স বাবদ কি খরচ হতে পারে, কতটুকু খরচ হতে পারে, আর সেই সম্পর্কে একটা প্ল্যান করতেছে। দ্য ডিনার ডান্স কমিটি হ্যাজ অ্যাসেম্বলড দ্য ফলোয়িং এক্সপেক্টেড কস্ট ফর দ্য ইভেন্ট। ওই ইভেন্টের জন্য আসলে কতটুকু খরচ হতে পারে, এক্সপেক্টেড কস্ট কতটুকু হতে পারে, সেটা ডিনার ড্যান্স কমিটি ক্যালকুলেট করে দেখতেছে। তো ধরছে যে তারা পার পার্সন ডিনার করছে যে 18 টাকা। 18 টাকায় কি ডিনার করবে? আচ্ছা 18 টাকা, এখানে মূলত $18 ছিল, ওই বাংলাদেশে কোশ্চেন করাতে টাকা বসায় দিচ্ছে। যাই হোক, পার পার্সন ডিনার করছে যে 18 টাকা। পার পার্সনে যেগুলো দেওয়া থাকবে মনে রাখবে সেগুলো ভেরিয়েবল কস্ট, কারণ পার ইউনিটে পার পার্সনে যেগুলো দেওয়া থাকে সেগুলো সবসময় ভেরিয়েবল কস্ট। কারণ পার্সন বেশি হলে খরচটা বেশি হবে, পার্সন কম হলে খরচটা কম হবে। বেশি আটকাচ্ছে স্যার কেন, সবার কি আটকাচ্ছে নাকি? না স্যার ক্লিয়ার। আটকাচ্ছে, আমার আটকাচ্ছে। কি আটকাচ্ছে যে বলতে পারতেছ না, জন্য স্লো হচ্ছে, ওটা আটকাচ্ছে। যাই হোক দেখো, তাহলে পার পার্সনে যেগুলো দেওয়া থাকবে মনে রাখবা সেগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে ডিনার পার পার্সন হচ্ছে 18 টাকা, ফ্লেভারস এন্ড প্রোগ্রাম পার পার্সন 2 টাকা করে, ব্যান্ড বাবদ 2800 টাকা। তাহলে ব্যান্ডের পাশে কোনো পার পার্সন লেখা নেই, তার মানে ব্যান্ডটা এখানে কি হবে, ফিক্সড কস্ট হবে। আর পরে কারণ ব্যান্ড পার্টিকে তো তোমাকে ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হবে, ওটা তো আর মানুষ পার্টিসিপেন্ট বেশি হলে যে ব্যান্ডের টাকা বেশি দিতে হয় বা পার্টিসিপেন্ট কম হলে ব্যান্ডের টাকা কম দিতে হবে, বিষয়টা না। ব্যান্ডের যা কন্ট্রাক্ট হয় তাই দিতে হয়। এরপরে রেন্টাল বল রুম, না এটা হল রুম হবে, এটা এইচ এর জায়গায় বি পড়ে গেছে, এটা হবে যে হল রুম। হল রুমের ভাড়া হচ্ছে 900 টাকা। হল রুমের, হ্যাঁ এটা $900 ছিল হয়তো। আচ্ছা যাই হোক, 900 টাকা হল রুমের ভাড়া। তো 900 টাকা হলে হল রুম ভাড়াটা কি ভেরিয়েবল কস্ট নাকি ফিক্সড কস্ট? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, কারণ হল জন্য যা কন্ট্রাক্ট হবে তাই দিতে হবে। এরপর প্রফেশনাল এন্টারটেইনমেন্ট ডিউরিং ইন্টারমিশন, ঠিক আছে। ইন্টারমিশন মানে কি, বিরতির সময়, মনে হয় বিরতির সময় একটা প্রফেশনাল এন্টারটেইনমেন্ট শো হবে, ওটা বাবদ খরচ হবে 1000 টাকা। তাহলে এটাও ফিক্সড কস্ট, ঠিক আছে। এরপর টিকেট আর অ্যাডভার্টাইজিং বাবদ খরচ হবে 1300 টাকা। যে সকল জায়গায় পার পার্সন লেখা নাই সেগুলো সবগুলো কি
ফিক্সড কস্ট। ফিক্সড আর যেগুলোর পাশে পার পার্সন লেখা আছে সেগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভেরিয়েবল কস্ট হচ্ছে ডিনার আর ফেভার্স 18 আর 2 টোটাল 20 টাকা। ভেরিয়েবল কস্ট পার পার্সন হচ্ছে 20 টাকা। আর ফিক্সড কস্ট একটা হচ্ছে ব্যান্ড বাবদ 2800, হল রুম ভাড়া 900, প্রফেশনাল এন্টারটেইনমেন্ট 1000, টিকেট এন্ড অ্যাডভার্টাইজিং 1300। তাহলে কত হয় দেখো তো? ফিক্সড কস্ট 2800, 900, 1000, 1300 যোগ করলে কত হয়? 1000, 2000, 3000, 6000 নাকি? 6000 টাকা। তাহলে ফিক্সড কস্ট হচ্ছে আমাদের টোটাল 6000 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার পার্সন হচ্ছে 20 টাকা। এখন আসি নিচে দিয়ে কি লিখছে দেখো, দ্য কমিটি মেম্বার্স উড লাইক টু চার্জ টাকা 35 পার পার্সন ফর দ্য ইভিনিং অ্যাক্টিভিটিস। কমিটি মেম্বাররা ডিসাইড করছে যে পার পার্সনের জন্য কত টাকা করে চার্জ করবে? 35 টাকা করে, অর্থাৎ 35 টাকা করে চাঁদা দিতে হবে প্রত্যেক পার্সনে। ওরা এটা মানে সকল খরচ অ্যানালাইসিস করে ওরা দেখলো যে পার পার্সনে মিনিমাম কত টাকা করে দিতে হবে? 35 টাকা করে দিতে হবে। তাহলে মিনিমাম যেটা চার্জ করে সেটাকে সেলস প্রাইস বলে। যদি এটা ইউনিটের অঙ্ক হতো তাহলে এই 35 টাকাকে আমরা সেলস প্রাইস পার ইউনিট ধরে নিতাম, ঠিক আছে? যদি এটা কোনো প্রোডাকশনের অঙ্ক হতো তাহলে এই 35 টাকাকে ধরে নিতে হতো কি সেলস প্রাইস পার ইউনিট। তো যাই হোক, কমিটি ডিসাইড করছে যে পার পার্সনে 35 টাকা করে আদায় করবে। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি দিয়েছে দেখো। 1 নাম্বার রিকোয়ারমেন্ট, কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ফর দ্য ডিনার ডান্স in terms of the number of person who must be attended. আচ্ছা, কে অ্যাটেন্ড করতেছে না আসছে এটা দেখার দরকার নাই, তোমাকে ক্যালকুলেশন করতে বলছে ব্রেক ইভেন পয়েন্ট কত। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস এর বা পার্সনের সূত্র কি? পার্সন মানে এখানে ইউনিট তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে পার্সন মানে ইউনিট মাথায় রাখবা। তো এখানে ব্রেক ইভেন ইউনিটের সূত্র কি? FC by CMPU. FC by CMPU। আচ্ছা, FC এখানে কত যোগ করছি সবগুলো মিলে? 6000 টাকা আছে। 6000 টাকা আছে। আর CMPU সূত্র কি? CMPU কিভাবে বের করে? Sales price per unit minus variable cost per unit. ভেরি গুড, সেলস প্রাইস পার ইউনিট বিয়োগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো এখানে বলো তো সেলস প্রাইস কোনটাকে ধরবো? 35 টাকা যেটা চার্জ করছে। আর ভেরিয়েবল কস্ট কত? 18 আর 2 টাকা মিলে 20 টাকা। তাহলে 35 টাকা থেকে 20 টাকা বাদ দিলে সিএমপিইউ হবে 15 টাকা। তাহলে 6000 টাকাকে 15 টাকা দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো, দেখিবে? 400। হ্যাঁ 400। 400। তাহলে আমরা একটু সলিউশনটা দেখি। 400 পার্সন আর কি, 400 জন। জি স্যার। তো বহুত কিছু করে ফেলছি। আচ্ছা, যাই হোক, ওগুলো ওয়ার্কিং করে দেখবা। আগে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখো কি টাকা। আচ্ছা, টাকা আসছে। আচ্ছা, 400 পার্সন দেখছো নিচে দিয়ে ব্রেক ইভেন পার পয়েন্ট পার্সন। জি স্যার। 400 পার্সন আগে বলো, নিচের অংশটা বুঝছো কিনা, উপরে কি আছে এগুলো এখন দেখা দরকার না, আগে নিচেরটা দেখো। ব্রেক ইভেন পয়েন্ট পার্সন যেটা লেখা আছে ফিক্সড কস্ট বাই চার্জ পার পার্সন বিয়োগ ভেরিয়েবল কস্ট। ওই মূলত ওইটা আর কি, সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিছে। স্যার এটা বুঝছি, উপরের গুলো পরে আগে এটা বুঝছো কিনা দেখো। সেলস প্রাইস থেকে অর্থাৎ 35 টাকা থেকে জি স্যার, ভেরিয়েবল কস্ট 20 টাকা এটা বাদ বুঝছি। দিছে। আচ্ছা, এখন আমাদেরকে যে রিকোয়ারমেন্ট 1 এ ইউনিট না টাকা কিছুই বলে নাই, ঠিক আছে? আমি গত ক্লাস নাকি এর আগের ক্লাসও বলছি যে ইউনিট টাকা ক্লিয়ারলি যদি কোনো কিছু না বলে তুমি দেখবা যে ইনফরমেশন অ্যাভেলেবল আছে কিনা। যদি ইনফরমেশন অ্যাভেলেবল থাকে তাহলে দুটাই বের করে ফেলবা, ঠিক আছে? তো এই অঙ্কে দুইটা বের করার মতো ইনফরমেশন আছে। তো আমরা যে পার্সন বের করছি 400 পার্সন, এই 400 পার্সনকে সেলস প্রাইস দিয়ে গুণ করলে কি হয়ে যায়? টাকা হয়ে যাবে, ঠিক না? ইউনিটকে সেলস প্রাইস দিয়ে গুণ করলে কি হয়ে যায়? টাকা হয়ে যায়। অথবা ফিক্সড কস্টকে সিএম রেশিও দিয়ে গুণ করলেও কি হয়ে যায়? টাকা হয়ে যায়। এখন তুমি এখানে ফিক্সড কস্টকে সিএম রেশিও দিয়ে ভাগ করে টাকা বের করছে 14000 টাকা, ঠিক কিনা? তুমি চাইলে এটা আরো সহজভাবে করতে পারবা না? জাস্ট 400 পার্সনকে 400 জনকে 35 টাকা দিয়ে গুণ করলে তো হয়ে যাবে, ঠিক কিনা? দেখো তো 14000 টাকা আসে কিনা 400 জনকে 35 দিয়ে গুণ করলে? আসে স্যার। আসে। জি আর স্যার। ব্রেক ইভেন পয়েন্ট টাকা সূত্র কয়টা? দুইটা আছে। একটা হচ্ছে এটা ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, বা সিএম রেশিওর অপর নাম হচ্ছে পিভি রেশিও।
এটা একটা সূত্র। আরেকটা সূত্র আসে যে ব্রেক ইভেন ইউনিট কে, এখানে তো পার্সেন্ট মিন করতেছে, ব্রেক ইভেন ইউনিট কে সেলস প্রাইস দিয়ে গুণ করলে টাকা হয়ে যায়। সেলস প্রাইস হচ্ছে আমাদের 35 টাকা, যেটা চার্জ করছে সেটাই হচ্ছে সেলস প্রাইস। তাইলে টাকার সূত্র তুমি যেটা সহজ মনে হয় ওটা দিয়ে করবা, ঠিক আছে? তুমি যদি টাকার সূত্র ওটা দিয়ে করো, ইউনিট কে সেলস প্রাইস দিয়ে গুণ করো, তাহলে তোমার এই ওয়ার্কিংটার আর কোনো প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? পিভি রেশিও এই ওয়ার্কিংটার কোনো প্রয়োজন হচ্ছে তোমার? না স্যার। এই ওয়ার্কিংটা করতে হয়েছে শুধুমাত্র এই সূত্রটা ইউজের কারণে। আমরা এই সূত্রটা ইউজ করব না, আমরা টাকার সূত্র ইউজ করব, ইউনিট কে সেলস প্রাইস দিয়ে গুণ করব। তাহলে ইউনিট হচ্ছে 400 আর সেলস প্রাইস হচ্ছে 35। 400 কে 35 ইউনিট দিয়ে গুণ করলে ইনটু সেলস প্রাইস। সেলস প্রাইস এটা কমন সূত্র, ঠিক আছে? এটা অনেকগুলো অঙ্কে ইউজ করছি। আচ্ছা, এবার আসি সেকেন্ড রিকোয়ারমেন্টে যাই। এগুলো হচ্ছে জাস্ট ওই ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট কতটুকু সেটা গিভেন দ্যাট হিসেবে লিখা হয়েছে। সেকেন্ড রিকোয়ারমেন্ট কি দেখো, assume that last year only persons attended the dinner dance, ঠিক আছে? আচ্ছা, if the same number attend this year, what prices per ticket must be charged in order to break even, ঠিক আছে? অর্থাৎ বলতেছে যে ব্রেক ইভেনে যারা পার্টিসিপেট করতেছে, ব্রেক ইভেনে পার্টিসিপেট করতেছে কতজন? 400 জন, ঠিক না? এক নাম্বার রিকোয়ারমেন্টের আনসারে পাইছি। ব্রেক ইভেন্টে পার্টিসিপেট করছে মানে কতজন পার্টিসিপেট করলে আমাদের কোনো লাভ লস হচ্ছে না, সেটা হচ্ছে 400 জন। এখন তোমার কাছে জানতে চাইছে এই 400 জন যদি নেক্সট ইয়ারে অ্যাটেন্ড করে তাহলে পার পার্সনের চার্জ কত হবে, পার পার্সনের চার্জ কত নির্ধারণ করতে হবে। ইফ দ্য সেম নাম্বার অ্যাটেন্ড দিস ইয়ার, সেম নাম্বার বলতে এই যে 400 জনকে বোঝাচ্ছে, যে 400 জন আমরা রিকোয়ারমেন্ট 1 এর আনসারে পাইছি। এই 400 জন যদি নেক্সট ইয়ারে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চায় তাহলে হোয়াট প্রাইস পার টিকেট মাস্ট বি চার্জ, তাহলে প্রতি টিকেটের চার্জ কত করতে হবে। আমরা একটা রিকোয়ারমেন্ট করছিলাম 8 নাম্বার অঙ্কে। ওই 8 নাম্বার অঙ্কে একটা রিকোয়ারমেন্ট ছিল যে যে সেলস প্রাইস বের করার একটা রিকোয়ারমেন্ট ছিল 8 নাম্বার অঙ্কে, যে 15,000 ইউনিট বিক্রি করবে, 1,80,000 টাকা লাভ করবে, তাহলে প্রতি ইউনিটে কত টাকা করে নির্ধারণ করবে, প্রাইস কত টাকা নির্ধারণ করবে। যখন সেলস প্রাইস নির্ধারণ করতে বলবে, এখানে চার্জ মানে সেলস প্রাইসকে বোঝাচ্ছে, যখন সেলস প্রাইস নির্ধারণ করতে বলবে তখন আমাদের ইকুয়েশন মেথড দিয়ে করতে হবে। 8 নাম্বার অঙ্কও কিন্তু ইকুয়েশন মেথড দিয়ে করছিলাম, ঠিক আছে? সেলস প্রাইস নির্ধারণ করতে বললে মাথায় রাখবা ইকুয়েশন মেথডে করতে হবে। এখন ইকুয়েশন মেথডের সূত্র কয়টা কেউ বলো? ইকুয়েশন মেথডের সূত্র কয়টা? একটা। সূত্রটা কি? ইকুয়েশন মেথডের সূত্রটা কি? Sales equal VC plus FC plus profit. গুড। সেলস ইকুয়ালস বিসি প্লাস এফসি প্লাস প্রফিট। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্রেক ইভেনে তো কখনো কি থাকে না, প্রফিট থাকে না, ঠিক আছে? ব্রেক ইভেনে কখনো কি থাকবে না, প্রফিট থাকবে না। আচ্ছা, তাইলে ইকুয়েশন মেথডে কোনো কিছু বের করতে হলে একটা জিনিস মাথায় রাখবা, যেটা নির্ণয় করতে বলবে তাকে এক্স ধরতে হবে। ইকুয়েশন মেথডে কোনো কিছু বের করতে হলে যেটা নির্ণয় করতে বলবে তাকে এক্স ধরবা। তো এখানে আমাদেরকে নির্ণয় করতে বলছে হোয়াট প্রাইস পার টিকেট, প্রতি টিকেটের প্রাইস কত, দ্যাট মিন্স সেলস প্রাইস কত হবে। তো আমরা সেলস প্রাইসকে এক্স ধরবো, এরপরে আমরা ইকুয়েশন মেথডের সূত্রটা বসাবো, এরপরে মান বসালে আনসার চলে আসবে। আমি একটু দেখাই, দেখলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। এই যে দেখো ধরা হয়েছে কি লেট প্রাইস পার টিকেট ফর ডিনার ড্যান্স এক্স। ইকুয়েশন মেথডে যে কোনো কিছু করতে হলে তুমি যেটা নির্ণয় করবা তাকে এক্স ধরবা, তাহলে টিকেটের প্রাইস ধরে নিলাম যে এক্স। এরপরে ইকুয়েশন মেথডের সূত্র হচ্ছে সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এখানে তুমি চাইলে প্লাস প্রফিট কথাটাও লিখতে পারো, কিন্তু লেখা হয় নাই কেন? এই জন্যই লেখা হয় নাই, এই সেলস মানে এখানে ব্রেক ইভেন সেলস কে বোঝাচ্ছে। কেমন? রিকোয়ারমেন্টে বলে দিছে ব্রেক ইভেন, তাহলে ব্রেক ইভেনে কখনোই কি থাকে না, প্রফিট থাকে না। ব্রেক ইভেন মানে হচ্ছে যে বিন্দুতে লাভ ক্ষতি সমান, যে বিন্দুতে লাভও নেই লসও নেই, সেটাকে বলা হয় ব্রেক ইভেন, ঠিক আছে? তো সেজন্য এই প্রফিট কথাটা এখানে না লিখলেও চলবে।
যদিও ইকুয়েশন মেথডের সূত্রে প্রফিট কথাটা আছে। তো তুমি যদি প্রফিট কথাটা লিখতেই চাও তাহলে মান বসানোর সময় প্রফিটের জায়গায় তোমাকে 0 লিখতে হবে, কারণ ব্রেক ইভেন পয়েন্টে কখনোই প্রফিট অথবা লস কিছুই থাকে না। আচ্ছা, এখন আমি তোমাকে পুরোটা বুঝিয়ে দিই। দেখো, আমাদেরকে বের করতে বলছে যে প্রতি টিকেটের প্রাইস কত, তাহলে আমরা প্রতি টিকেটের প্রাইস এক্স ধরলাম। এরপর একটা কথা বলছি যে সেলস প্রাইস বের করতে বললে সবসময় ইকুয়েশন মেথডে করতে হয়। ইকুয়েশন মেথডের সূত্র একটাই, আর সেটা হচ্ছে সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এখন মানগুলো বসাবো। দেখো, সেলস, তো সেলস বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে? এই 400% কে বোঝাচ্ছে, যেহেতু আমাকে বলছে যে ব্রেক ইভেনের এই পার্সন গুলাই অ্যাটেন্ড করবে পার্টিতে। তাহলে ব্রেক ইভেনে অ্যাটেন্ড করছিল 400 জন, আর প্রতি পার্সনের জন্য আমরা চার্জ করছি কত টাকা? এক্স টাকা। তাহলে টোটাল সেলস হবে 400 এক্স, ইউনিটের সাথে টাকা দিয়ে গুণ, ইউনিটের সাথে রেট দিয়ে গুণ। ঠিক আছে, 400 জন অ্যাটেন্ড করবে, প্রতিজনের প্রাইস হচ্ছে এক্স টাকা করে, তাহলে টোটাল সেলস হবে 400 এক্স। এরপর আসো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট অলওয়েজ কিসের উপর ডিপেন্ড করে? ইউনিটের উপর ডিপেন্ড করে। এখানে ইউনিট মানে পার্সনকে বোঝাচ্ছে। ভেরিয়েবল কস্ট অলওয়েজ ইউনিটের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কতজন পার্টিসিপেট করতেছে? 400 জন পার্টিসিপেট করতেছে। আর প্রতিজনে ভেরিয়েবল কস্ট সেটা প্রশ্নে দেওয়া ছিল 20 টাকা। তাহলে 400 জনকে 20 টাকা দিয়ে গুণ করলে টোটাল ভেরিয়েবল কস্ট 8000 টাকা আসতেছে। আর ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া ছিল 6000 টাকা, সেটা হুবহু 6000 টাকায় বসে গেছে, কারণ ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড থাকবে। আর ব্রেক ইভেন পয়েন্টে কখনোই প্রফিট থাকে না বা লস থাকে না, সেজন্য সে জায়গায় 0 লিখতে হবে। এখন ডান বাম করে যোগ বিয়োগ করলে এক্স এর মান যেটা আসছে সেটাই হচ্ছে আনসার। একটু ভালো করে স্যার দেখো। এটা তারপর 20,000 কেমন আসছে? স্যার 14,000 না? 14,000 হবে, এটা একটু কারেকশন করে নিই। 14,000 কে 400 দিয়ে ভাগ করলে না 50 হবে? 400 কে 20 দিয়ে গুণ করো, 8,000। 35 আসে, 35। 14,000-কে 400 দিয়ে ভাগ, 400 35। 400 কে 20 দিয়ে গুণ করলে 8,000 কি না? ঠিক আছে, 35ই আসবে। 14,000 ব্যাস, একটু সবাই দেখো। এরকম একটা রিকোয়ারমেন্ট 8 নাম্বার অঙ্কে আছে, আসিফ এন্ড কোম্পানি। ওখানে একটা সেলস প্রাইস রোমান 5 মানে মেবি স্যার পার টিকেট 35 টাকা করে। হ্যাঁ, প্রতিজন 35 টাকা করে। 400 জন পার্টিসিপেট করলে এটাতে কোনো লাভ লস থাকবে না। এটা না এমনি উপরেও দেওয়া ছিল 35 এর একটা। সেটাই উপরেও যে জি 35 স্যার। দিয়ে বের করছিল 400 জন আসছে না, জি স্যার। ওটাই আবার মানে ওটাই দিছে, একই রিকোয়ারমেন্ট পেয়ে দিছে। ও একবার জন বাইর করতে বলছে, আবার এই এত জনের 35 টাকা দিয়ে হিসাব করছিলাম, বিদায় তো ব্রেক ইভেন 400 জন আসছিল। ঠিক আছে, তাহলে জি স্যার। 400 জন দিয়ে হিসাব করলে আবার ঠিকই 35 টাকাই আসবে। স্যার একটু একটু কোশ্চেনে যাবেন, উপরে আচ্ছা, রিকোয়ারমেন্ট যেখানে হ্যাঁ, বলছিল আচ্ছা। একটা কোশ্চেন ছিল ওখানে। তো এখানে বলছে যে অ্যাজিউম দ্যাট লাস্ট ইয়ার only persons attend the dinner Dinner dance. dance, হ্যাঁ। স্যার গত বছরের কথা কেন বলছে? তো ওরা বলছে এখন আমরা কি করতাম গত বছর, মানে যেটা তোমার আচ্ছা, আমি মনে গত হচ্ছে স্যার 2 বছর বছরের বলতে মধ্যে সমন্বয় করতে বলছে। না, গত বছর বলতে এই রানিং এর যে একটা বছর ওরা অলরেডি ডান্স হয়ে গেছে। ঠিক আছে, ওটাকে মিন হ্যাঁ। করতেছে, যে এর পরের লাইনে পড়লে আচ্ছা। বোঝা যাবে যে ইফ দ্য সেম নাম্বার অ্যাটেন্ড দিস। this year. হ্যাঁ, ঠিক আছে। Attend this year. আচ্ছা। হ্যাঁ, এখানে একটু কনফিউশন ছিল। মানে স্যার রানিং এরটার সাথে গত বছরটা মানে হ্যাঁ, মিল আছে আর কি। এটাই বলতে চাচ্ছে আর কি, একই পার্সন গুলাই, মানে গত বছর যারা ছিল এবারও কি তাই 400 জনে।
2 নাম্বার রিকোয়ারমেন্টে কারো প্রশ্ন থাকলে করো। হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা 3 নাম্বার রিকোয়ারমেন্টে আসো। 3 নাম্বার রিকোয়ারমেন্টটা হ্যাঁ কি কেউ কিছু বলবো নাকি? 3 নাম্বার রিকোয়ারমেন্ট দেখো। 3 নাম্বার রিকোয়ারমেন্টে একটু ঝামেলা আছে, এটা আমি এডিট করে তারপরে দিব। স্যার জি স্যার, আমি বলবো স্যার। স্ক্রিনে ব্ল্যাক হ্যালো ব্ল্যাক স্যার। দাগ আসতেছে কেমন যেন। দাগ আসতেছে স্ক্রিনে কোনো? জি স্যার। নিচের দিকে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে কিনা সেটা বলো। সেটা দেখা যাচ্ছে স্যার, আচ্ছা, এর আগে আমি- বেশি আমি- ছিল এখন কমছে। আচ্ছা আমি এ করে বের হয়ে আবার ইন করি। স্যার আমার স্যার হঠাৎ করে স্যার আপনার গুগল ক্লাসরুমে আপনার ক্লাসটা হুম, পাচ্ছি না স্যার। হঠাৎ করে কিসে? হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো বলো স্যার না। গুগল ক্লাসরুমে আপনার ক্লাসটা পাচ্ছি না স্যার। কেন কোথায় স্যার গেছে? মইন স্যারেরটা আছে স্যার, আপনারটা নাই স্যার। তোমার নাম স্যার কি? জানি না স্যার, হঠাৎ করে। স্যার মোহাম্মদ ইরফান। আর স্যার আমার মইন স্যারটা নাই। জানি না স্যার এটা কেন হইছে। এটা কি গুগলে কি দেখে দেখে কিছু কি পাবলিক মানে বাদ দিয়ে দিচ্ছে না? আর আমার মইন স্যারের ইয়াটা নাই। স্যার সেমে সিক্রেট গ্রুপ থেকেও স্যার ছিল না স্যার, কালকে আবার জয়েন দিলাম ইয়ে স্যার। হয়ে গেল। এগুলো কি স্যার? এগুলা হয়তো সিস্টেমেটিক এরর আর কি। স্যার একটু পাসওয়ার্ডটা গুগল পাসওয়ার্ডটা ক্লাসরুম আইডিটা তো- একটু বলেন না স্যার। পাসওয়ার্ডটা গ্রুপে আছে তো, সিক্রেট গ্রুপে। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? স্যার এগুলো জি স্যার, এখন ঠিক আছে, এখন স্যার ঠিক আছে। ক্রেডিট টিকিটটা পাচ্ছি স্যার। আছে, আমারটা আছে। কাইন্ডলি দিলে ভালো হতো, আমারটা স্যার। রিসেন্টলিও পোস্ট করছে, রিসেন্টলি আচ্ছা, আচ্ছা। কয়েকটা পোস্ট ইয়া করলে নিচের দিকে গেলে দেখবা। এর গত সপ্তাহেও দিছি আমি। আচ্ছা দেখো, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা 3 নাম্বার রিকোয়ারমেন্টটা একটু এডিট করতে হবে আমাকে, আমি এডিট করে তারপর এটা আনসার শিটে দিব। জাস্ট একটা গ্রাফ অঙ্কন করতে হবে। গ্রাফটা একদম সহজ, আমি তোমাদেরকে গ্রাফটা একটু করে বোর্ডে দেখাই, যদিও এখানে একটু ভুল আছে, আমি বোর্ডে দেখাচ্ছি তোমাদের। এটা একটু মিউট রাখো, কার এখান থেকে সাউন্ড আসতেছে। তো গ্রাফে তোমাকে জাস্ট ব্রেক ইভেন পয়েন্টে একটু দেখাইতে হয়। হ্যাঁ, অরিজিনাল ডাটা প্রিপেয়ারে সিভিপি গ্রাফকে আবার ব্রেক ইভেন চার্টও বলে। সিভিপি গ্রাফকে ব্রেক ইভেন চার্টও বলে, ঠিক আছে? জাস্ট ব্রেক ইভেন পয়েন্টটা কোন জায়গায় সেটা একটু শো করতে হয়। তো শো করাটা একদম সহজ। তুমি ভূমি অক্ষে ও এক্স, আমি আঁকা কমপ্লিট হলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। লম্ব অক্ষে ও ওয়াই। ভূমি অক্ষে সবসময় ইউনিট দেখাতে হয়। ভূমি অক্ষে সবসময় ইউনিট থাকে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে সেটা পার্সন লিখতে হয়, যেহেতু এখানে ইউনিট বলতে পার্সনকে বোঝাচ্ছে। আর লম্ব অক্ষে সবসময় টাকার পরিমাণ লিখতে হয়। লম্ব অক্ষে লিখতে হয় টাকা, আর ভূমি অক্ষে লিখতে হয় ইউনিটস। স্যার এগুলো কি আমরা লিখবো? না তোমরা লিখবা না, আমি চিত্রটা দেখাবো। তো চিত্রটা যখন দেখাবো তখন একটু স্ক্রিনশট নিও। ফিক্সড কস্ট সবসময় ভূমি অক্ষের সমান্তরাল হবে। আর ফিক্সড কস্টের উপর থেকে যে রেখাটা অঙ্কন করা হয় সেটাকে বলা হয় টোটাল কস্ট রেখা। এরপর সেলস রেখা সব সময় জিরো বিন্দু থেকে যাবে, অর্থাৎ মূল বিন্দু থেকে যাবে উপরের দিকে। সেলস আর টোটাল কস্ট যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হবে ব্রেক ইভেন পয়েন্ট, শেষ। সেলস আর টোটাল কস্ট যে বিন্দুতে, অর্থাৎ বিক্রয় এবং খরচ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ওই বিন্দুর নিচের দিকে অর্থাৎ ভূমি অক্ষের দিকে গেলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট পাওয়া যাবে, যেহেতু ভূমি অক্ষে ইউনিট শো করে। আর ওই বিন্দু থেকে অর্থাৎ যে বিন্দুতে ছেদ করছিল ব্রেক ইভেন পয়েন্ট, সেই বিন্দু থেকে লম্ব অক্ষের দিকে রেখা টানলে ব্রেক ইভেন পয়েন্ট টাকার পরিমাণটা পাওয়া যাবে, কারণ লম্ব অক্ষে টাকা শো করে, শেষ। দেখাচ্ছি, তো তোমরা আমার ছবিতে ক্লিক করবা। ক্লিক করে আগে আগে বলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বোর্ডটা? জি স্যার দেখা যাচ্ছে। স্যার একটু উপরে তোলেন স্যার। আচ্ছা উপরে বোর্ডটা তুলছি, একটু এখন দেখা উপরে। যাচ্ছে? এখন দেখা যাচ্ছে?
জি স্যার। তাহলে এখন সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখবে। স্যার ল্যাপটপে স্ক্রিনশট কেমনে নিব? ওটাতে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমি ফোনে নিয়ে নিচ্ছি। স্যার অ্যাপসটার নাম কি? এই দেখে বলতেছি। তো এখানে দেখো, খেয়াল করো, আমি একটু বলি, তোমরা কথা বললে ডিসপ্লে থেকে এটা সরে যাবে। এখানে ভালো করে দেখো, ভূমি অক্ষে ইউনিট, লম্ব অক্ষে টাকা শো করে। ফিক্সড কস্ট সব সময় ভূমি অক্ষের সমান্তরাল, আর ফিক্সড কস্টের উপর থেকে যে রেখা অঙ্কন করা হয় সেটাকে টোটাল কস্ট রেখা বলে। সেলস রেখা সব সময় মূল বিন্দু থেকে যায়। সেলস রেখা আর টোটাল কস্ট রেখা যে বিন্দুতে ছেদ করে সেটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে, কারণ ওই বিন্দুতে লাভ ক্ষতি সমান, জিরো। আর ওই বিন্দু থেকে ব্রেক ইভেন পয়েন্টের বিন্দু থেকে নিচের দিকে গেলে, অর্থাৎ ভূমি অক্ষে গেলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট পাওয়া যাবে। আর ব্রেক ইভেন পয়েন্ট বিন্দু থেকে লম্ব অক্ষের দিকে রেখা অঙ্কন করলে ব্রেক ইভেন পয়েন্ট টাকার পরিমাণ পাওয়া যাবে। এই গ্রাফটাকে বলা হয়, এক্সের পাশে এটা কি? হ্যাঁ, এক্স এর পাশে টাকা লিখছি, টাকা। এক্স এর পাশে ইউনিট লিখছি, ইউনিট। আর ওয়াই অক্ষ হচ্ছে টাকা। নিচেরটা বিপি ইউনিট না? ইউনিটস, ইয়েস। ভূমি অক্ষে ইউনিটস, লম্ব অক্ষে টাকা। ওকে, লিখে দেওয়া হয়েছে সবার? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমি ইয়া করে এডিট করে আমি তোমাদেরকে এটা সলিউশনে দিয়ে দিব। এখানে জাস্ট মানগুলো বসাতে হবে, আর কিছু না। মূল গ্রাফ হচ্ছে এটা। ওকে, 2 নাম্বার অঙ্কটা শেষ। এরপর কত নাম্বার অঙ্ক বাকি আছে? আর 4 5 4 5। 4 নাম্বারে চলে যায়। গ্রাফটা এখানে আছে, জাস্ট একটু এডিট করে দেব। চার নাম্বার অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অলরেডি এই টাইপের অঙ্ক তোমরা করছো। দেখো, the following data is extracted from the books of Salda and Company. Annual sales দেওয়া আছে 5 লাখ, margin of safety ratio, that means MS ratio দেওয়া আছে 25%, আর PV ratio, that means profit volume ratio দেওয়া আছে 50%. PV ratio এর অপর নাম কি? PV ratio এর অপর নাম কি? CM ratio. CM ratio, right? ওকে, আচ্ছা। এখন আসি, যে আমাদেরকে ফার্স্ট রিকোয়ারমেন্ট দিয়েছে ব্রেক ইভেন সেলস ইন টাকা। ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র কি? FC divided CM ratio. এফসি ডিভাইডেড সিএম রেশিও। CM গুড। সেম রেশিও। এখন সিএম রেশিও প্রশ্নে আছে 50%, বাট এফসি কি আছে? না না স্যার। নাই, তাহলে ওই সূত্র দিয়ে করতে পারবো না। টাকার আরেকটা সূত্র আছে, ওটা বলো। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস দিয়ে এসপিপিইউ কে গুণ করতে হবে। সেলস প্রাইস কে গুণ করতে হবে। এখন এখানে সেলস প্রাইস আছে? প্রশ্নে সেলস প্রাইস দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে ওটা দিয়েও করা যাবে না। স্যার ফিক্সড কস্টের সূত্রটা অ্যাপ্লাই করলে হয় না? হয় না, ফিক্সড কস্ট নাই এখানে। স্যার সেলস বিয়োগ এমএস। সিএম থেকে প্রফিট, আচ্ছা আমি ব্রেক ইভেন সেলস ক্যালকুলেশন করার আরো একটা সূত্র দিছি, মেবি কোন অঙ্কে দিছিলাম? সেলস মাইনাস এমএস। না, সেলস মাইনাস এমএস না, আমি ডাবল ইয়ারের অঙ্কগুলোতে দিছিলাম। ডাবল ইয়ারের অঙ্ক কত ক্লাসে করাইছি? কারো খাতায় থাকলে একটু খুলে দেখো তো, ওখানে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করা হয়েছে। কেউ করো অঙ্ক খাতায় করো, নাকি শুধু পিডিএফ সেভ করতেছো মোবাইলে? করি স্যার। ডাবল ইয়ারের অঙ্কে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করা হয়েছিল? এফসি বাই সিএমআর। না, তো ওটা তো কমনটা, আরো একটা সূত্র আমি ইউজ করছি তো। আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি, শোনো। পার্সেন্টেজের অঙ্কগুলোতে সবসময় ইনফরমেশন কম থাকে। মনে রাখবা, সিবিপির যে অঙ্কে ইনফরমেশন যত কম, ওই অঙ্কগুলো তত ঝামেলাপূর্ণ, কারণ ইনফরমেশন তোমাকে ওয়ার্কিং করে বের করতে হবে। খেয়াল রাখবা, পার্সেন্টেজের অঙ্কগুলোতে
যখন তুমি সাধারণ সূত্র দিয়ে যদি কোনো রিকোয়ারমেন্ট যদি করতে না পারো, স্বাভাবিক যে সূত্রগুলো যেমন ব্রেক ইভেন পয়েন্ট টাকার স্বাভাবিক সূত্র হচ্ছে এফসি/সিএম রেশিও অথবা ইউনিটকে সেলস প্রাইস দিয়ে গুণ। যখন এই ধরনের স্বাভাবিক কোনো সূত্র দিয়ে করা যাবে না, তখন তোমাকে একটা অস্বাভাবিক সূত্র দিয়ে করতে হবে। ওখানে ওরা না, আমি কেমনে ইয়া করবো? হ্যাঁ, আর তখন একটা আমি দেখলে যাবে। অস্বাভাবিক একটা সূত্র ইউজ করতে হবে। তাহলে ছাড়তে পারবে। মূলত এটা অস্বাভাবিক বলে কিছু না, তো মানে একটু ডিফারেন্ট, সেটা আমি মেবি কোন একটা অঙ্কে দেখাইছি তোমাদেরকে। একটা কথা বলছিলাম যে সেলস কে যার রেশিও দিয়ে গুণ করা হবে তাকেই পাওয়া যাবে। সেলস কে যার রেশিও দিয়ে গুণ করবা তুমি তাকেই পাবা। মানে কি? মানেটা হচ্ছে তুমি সেলস কে, এই যে অনেক অঙ্কে আমরা দেখছি সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করলে কি আসে বলো তো? সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করলে কি আসে? ওইটা মান আসছে। এটাও বলতে পারতেছ না। সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করলে সিএম আসে, এম এর মান সেলস কে বিসি রেশিও দিয়ে গুণ করলে বিসি আসবে, সেলস কে প্রফিট রেশিও দিয়ে গুণ করলে প্রফিট আসবে। ঠিক আছে? কারণ প্রত্যেকটা রেশিও কাকে বেস করে হয়? সেলস কে বেস করে হয়। ঠিক আছে? এইজন্য যে কোনো পার্সেন্টেজ কে তুমি যদি সেলস দিয়ে গুণ করো ওর মান চলে আসবে। এখন আমাদেরকে এমএস বাদ দিলে আসবে না স্যার? সেলস থেকে এমএস বাদ দিলে হবে। আমি তোমাকে আরো সহজভাবে দেখাচ্ছি। ব্রেক ইভেন সেলস এখানে তোমার যে টাকাটা বের করতে বলছে, সাপোজ এই পার্সেন্টেজের অঙ্কগুলোতে তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেলস কে যার রেশিও দিয়ে গুণ করবা তাকেই পাবা, সেলস কে যার রেশিও দিয়ে গুণ করবা তাকেই পাবা। এখন তোমাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। তুমি যদি সেলস কে এই ব্রেক ইভেন পয়েন্ট রেশিও দিয়ে গুণ করে দাও তাহলে ব্রেক ইভেন পয়েন্ট চলে আসবে। সেলস কে যদি ব্রেক ইভেন পয়েন্ট রেশিও দিয়ে গুণ করো তাহলে ব্রেক ইভেন পয়েন্ট অ্যামাউন্টটা চলে আসবে। এখন ব্রেক ইভেন পয়েন্টের রেশিও আমি কোথায় পাবো? সেলস এর মান তো দেওয়া আছে 5 লাখ টাকা, বাট বিইপি রেশিও তো প্রশ্নে দেওয়া নাই, সেটা তোমাকে ওয়ার্কিং করে বের করতে হবে। দেখো কিভাবে। ওটা সূত্রটা আমি দিছিলাম, আমি যে 16টা সূত্র তোমাদেরকে ডিসপ্লেতে দেখাইছিলাম ওখানে ছিল এই সূত্রটা, যে বিইপি রেশিও কিভাবে বের করে, 100% মাইনাস এমএস রেশিও। আর এরকম অঙ্ক আমি গত ক্লাসে করাইছি। তাহলে সেলস কে যার রেশিও দিয়ে গুণ করবা তাকেই পাবা। এখন বিইপি রেশিওটা প্রশ্নে দেওয়া ছিল না, সেটা ওয়ার্কিং করা হয়েছে। বিইপি রেশিও মার্ক সমান 100% মাইনাস এমএস রেশিও। 100% মাইনাস এমসি রেশিও দিলে কি চলে আসে বিইপি রেশিও? অফ কোর্স, এই যে আসছে না 75%। তোমার এটা কিন্তু নতুন সূত্র না। সূত্র অভাব না স্যার। সূত্র অভাব নাই মানে কি? সূত্র তো আমি 16টা দিছি, যে ওই 16টাই শিখতে বলছি। শীটের গুলো তো শিখতে বলি নাই, শীতে তো অনেক বেশি আছে। দেখো এই যেমন এই যে বিএপি রেশিওর, এই যে অনেকে এই বিএপি রেশিওর এই সূত্রটা মুখস্থ করবে। এটা কিন্তু আসলে মুখস্থের জিনিস না। তুমি একটা সূত্র শিখলে আরেকটা সূত্র বানাইতে পারবে। কিভাবে? দেখো, তুমি মার্জিন অফ সেফটি সূত্র শিখছো, যে মার্জিন অফ সেফটি সূত্র সমান হচ্ছে অ্যানুয়াল সেলস মাইনাস বিএপি সেলস। এটা তো জানো সবাই, ঠিক না? মার্জিন অফ সেফটি সূত্র কি? অ্যানুয়াল সেলস মাইনাস বিএপি সেলস। এটা তো সবাই জানো। জি স্যার। আচ্ছা, এখন দেখো এই সূত্র থেকেই তুমি এই বিইপি রেশিওটা বের করতে পারবা। কিভাবে? দেখো, মার্জিন অফ সেফটি আমাদের এখানে কত দেওয়া আছে? এক মিনিট। মার্জিন অফ সেফটি আমাদের এখানে কত দেওয়া আছে? এখানে মার্জিন অফ সেফটি বলতে মার্জিন অফ সেফটি রেশিও কে বোঝাচ্ছে, কেমন? 25%। কত দেওয়া আছে? 25%। 25% সমান সেলস কে অলওয়েজ কত পার্সেন্ট ধরতে হয়? 100%। 100%। কিছু বলা না থাকলে সেলস অলওয়েজ 100% মাইনাস বিইপি, যেভাবে সেভাবে লিখে দিলাম। এবারে তুমি ডান বাম করো তো 75% আসে কিনা? 75। বিইপি কে এই পাশে আনলে, সমানের এই পাশে আনলে তাহলে দেখো 25%। বিইপি যদি সমানের এই পাশে আসে মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে।
প্লাস পাস হয়ে যাবে 100%। তাহলে কি দাঁড়াচ্ছে, এ পাশে আমি বিএপি রেখে দিলাম, 25% ওদিকে গেলে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। বিয়োগ হবে। স্যার ক্যান্সেল হয়ে গেল যে? টাইম শেষ হয়ে গেছে যে 40 মিনিট, 40 মিনিট হলেই তো ক্যান্সেল হয়ে যায়। আমি এতদিন আরো মনে করতাম আমার এখানে কোনো একটা প্রবলেম হয়, আমার কেন ডিসকানেক্ট হয়ে যায়। তোমার এখানে প্রবলেম নাই, এটা জুমে থেকে সিস্টেম করা, প্রতি 40 মিনিটে অটো ক্যান্সেল হবে যদি লাইসেন্স করা না থাকে। লাইসেন্স করা থাকলে ক্যান্সেল হবে না। লাইসেন্স করতে 1500 টাকা লাগে, $15। দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার। তো তাহলে দেখো, এই যে এই 100% থেকে 25% বাদ দিলে তাহলে কত দাঁড়াচ্ছে বিইপি রেশিও? 75%। 75%। তাহলে দেখো, তুমি যে আলাদা আলাদা খালি সূত্র শিখলে হবে নাকি? এই যে এই সূত্রটাকে তোমাকে আর শিখতে হচ্ছে, তুমি জাস্ট এই যে মার্জিন অফ সেফটি সূত্রটা শিখলা, সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এই সূত্র দিয়ে তুমি বিইপি রেশিওর সূত্রটাও বের করতে পারো। একটা দিয়ে দুই তিনটা করা যায়, একটা সূত্র দিয়ে দুই তিনটা সূত্র বের করা যায়। আর এগুলা আইডিয়া মাথায় তখনই আসবে যখন তোমার পুরো চ্যাপ্টার সম্পর্কে ভালো একটা কনসেপ্ট চলে আসবে। যখন তুমি একটা চ্যাপ্টারে 10-15টা অঙ্ক করবা, তখন তুমি এই জিনিসগুলো অটোমেটিকলি নিজে করতে পারবা। কিন্তু উইদাউট প্র্যাকটিস ছাড়া তুমি এই জিনিসগুলো মাথায় আনতে পারবে না। তোমার কাছে শুধু একটা একটা করে সূত্র মুখস্থই করতে হবে। কিন্তু যখন তুমি 8-10টা অঙ্ক প্র্যাকটিস করবা, তখন তুমি দেখবা একটা সূত্র শিখলে সেখান দিয়ে আরো 3-4টা অটোমেটিক করা যাচ্ছে। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা বুঝছো তো না সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসো 2 নাম্বার, মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটি বের করার সূত্র কি? এটা তো পাশেই লেখা আছে, এই যে সেলস মাইনাস বিইপি সেলস। কেমন? তাহলে সেলস প্রশ্নে দেওয়া আছে কত? 5 লাখ। আর বিইপি আমরা কত পাইছি? 3,75,000। তাহলে 5 লাখ থেকে 3,75,000 বাদ দিলে आंसर কত হবে? 1,25,000। 1,25,000। ঠিক কি না? জি স্যার। তাহলে দেখি 1,25,000 হচ্ছে কিনা। ঠিক আছে, 1,25,000। 1,25,000। 2 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে কারো প্রশ্ন আছে? না স্যার। এখন কেউ চাইলে 2 নাম্বার রিকোয়ারমেন্টটাও ওই 1 নাম্বারের মতো করতে পারো। 1 নাম্বারে তুমি কি করছো? তুমি ব্রেক ইভেন পয়েন্টকে বের করার সময় সেলসকে বিইপি রেশিও দিয়ে গুণ করে দিছো। এখন তুমি চাইলে এখানেও একই কাজটা করতে পারো, যে সেলসকে আমি এমএস রেশিও দিয়ে গুণ করে দেব, তাহলে মার্জিন অফ সেফটি চলে আসবে। তুমি দেখো প্রশ্নে সেলস কত? 5 লাখ দেওয়া আছে, আর এমএস রেশিও দেওয়া আছে 25%। 5 লাখকে তুমি 25% দিয়ে গুণ করো, দেখবে 1,25,000ই আসবে। জি স্যার আসছে। তুমি চাইলে ওভাবেও করতে পারো। ঠিক আছে, সেলসকে যে কোনো রেশিও দিয়ে গুণ করলে তার মান চলে আসবে অটোমেটিক। মনে থাকবে? জি স্যার। ওকে, 3 নাম্বার রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল প্রফিট। প্রফিট বের করতে বলছে। কেমন? তো প্রফিট কিভাবে বের করে? সেলস মাইনাস বিসি। সেলস থেকে বিসি বাদ দিলে সিএম, সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট। ঠিক না? জি স্যার। তো এই অঙ্কে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট কিছু আছে? না স্যার। তাহলে আমরা ওভাবে করতে পারবো না। তো প্রফিট বের করার একটা, যখন স্বাভাবিক সূত্র দিয়ে যাবে না, তখন আমাদেরকে কি করতে হবে? এসিটা বন্ধ।
তখন স্বাভাবিক সূত্র দিয়ে করা যাবে না, তখন আমাদেরকে কি করতে হবে? আর কথা বল না, ঐকিক নিয়ম বলছে যে অস্বাভাবিক ওয়েতে করতে হবে। অস্বাভাবিক ওয়ে মানে হচ্ছে সেলস কে রেশিও দিয়ে গুণ করে দিব। সেলস কে কি করে দিব? রেশিও দিয়ে। এখন তোমাকে বের করতে বলছে কি প্রফিট, তাহলে তুমি সেলস কে কি দিয়ে গুণ করবা? প্রফিট রেশিও দিয়ে গুণ করবা। কেমন? সেলস কে কি করবা? প্রফিট রেশিও দিয়ে গুণ করবা। স্যার সেলস থেকে সেফটি বিয়োগ করলে তো হয়ে যায়। বহুত কিছু হয়ে যায়। কি সেলস থেকে কি বিয়োগ করলে হয়ে যায়? মার্জিনাল সেফটি হবে না, হয় কি না আমি জানি না, তবে আমি যেটা বলতেছি এটা মাথায় রাখো। আনসার মিলে যদি আনসার মিলে তাহলে হবে। স্যার সেফটির উপরে হলে তো প্রফিট হয়। স্যার সেফটির উপরে যেটা হবে এটাই তো প্রফিট। সেফটিটাই তো প্রফিট। আবার সেফটির উপরে মানে কি? সেফটিটাই তো প্রফিট। 2,50,000 সেলস থেকে সেফটি বিয়োগ করলে হয়ে যায়। আচ্ছা দেখি না, যদি মিলে তাহলে বলবো যে ওকে। এখন আসো, স্যার 2,50,000 আসছে। সেলস কে প্রফিট রেশিও দিয়ে গুণ করব। হ্যাঁ 2,50,000, এটা ভুল আসছে। খেয়াল করো, প্রফিট বের করতে বলছে, তাই কি করব? সেলস কে প্রফিট রেশিও দিয়ে গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে সেলস প্রশ্নে 5 লাখ টাকা দেওয়া আছে, কিন্তু প্রশ্নে কি প্রফিট রেশিও দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে প্রফিট ভলিউম রেশিও আছে না? প্রফিট ভলিউম রেশিও আর প্রফিট রেশিও এক কথা না। প্রফিট ভলিউম রেশিও মানে হচ্ছে সিএম রেশিও। সিএম আর প্রফিট কি এক কথা নেই। সিএম হচ্ছে ফিক্সড কস্টের আগের অংশ, আর প্রফিট হচ্ছে ফিক্সড কস্টের পরের অংশ। ঠিক আছে? প্রফিট ভলিউম রেশিও আর প্রফিট রেশিও এক কথা না। প্রফিট ভলিউম রেশিও মানে হচ্ছে সিএম রেশিও। ওকে, তাহলে প্রফিট রেশিও আমাদেরকে ওয়ার্কিং করে বের করতে হবে। তো আমি একটা সূত্র দিছি তোমাদেরকে, শীটেও আছে সূত্রটা। প্রফিট রেশিও বের করার সূত্র কি? প্রফিট রেশিও বের করার সূত্র কি? MS ratio into PB ratio. ভেরি গুড। MS রেশিও ইনটু পিবি রেশিও, অর্থাৎ 25% আর 50%, এই দুটোটাকে গুণ করলে প্রফিট রেশিও পেয়ে যাবা। আর প্রফিট রেশিও পেয়ে গেলে সেলস এর সাথে গুণ করলে প্রফিটের মান চলে আসবে। আমি দেখাচ্ছি, দেখো এই যে প্রফিট সমান সেলস ইনটু প্রফিট রেশিও। সেলস 5 লাখ আর প্রফিট রেশিও 0.125 কিভাবে আসলো? ওই নিচে ওয়ার্কিং করে দেওয়া আছে। প্রফিট রেশিও সমান MS রেশিও ইনটু পিবি রেশিও। প্রশ্নে MS রেশিও 25%, মানে 25% মানে 0.25, আর পিবি রেশিও 50% ছিল, মানে 0.50, গুণ করলে 0.15। জি স্যার, বুঝতে পারছি। আরো প্রশ্ন আছে 3 নম্বর রিকোয়ারমেন্ট নিয়ে? বুঝছি স্যার। এরপরে রিকোয়ারমেন্ট 4, এস্টিমেটেড সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000। 50,000 টাকা প্রফিট করতে চাইলে কতটুকু সেল করতে হবে? এটা কিসের সূত্র বলো তো? টার্গেট সেল। টার্গেট সেল। টার্গেট সেলস এর টাকা সূত্র কি? ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই পিবি রেশিও। পিবি রেশিও বা সিএম রেশিও। আচ্ছা, তাহলে সিএম রেশিও আমাদের প্রশ্নে আছে 50%। টার্গেট সেলসও আছে 50,000 টাকা, মানে টার্গেট প্রফিট 50,000 টাকা। এখন ফিক্সড কস্টটা নাই, কি নাই? ফিক্সড কস্টটা নাই। তো ফিক্সড কস্ট আগে বের করা যেত না। এখন যেহেতু আমরা 3টা আনসার পেয়ে গেছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টে রিকোয়ারমেন্টের আনসার যেহেতু পেয়ে গেছি, এখন ফিক্সড কস্ট ওয়ার্কিং করে বের করা যাবে। যেহেতু প্রফিটের মান আছে, অলরেডি আমরা প্রফিট 62,500 টাকা পেয়ে গেছি। প্রফিট থাকলে ফিক্সড কস্টের মান ওয়ার্কিং করে বের করা যাবে। কিভাবে? ফিক্সড কস্ট বের করার সূত্র কি বলো তো? লাস্ট ক্লাসে সিএম মাইনাস প্রফিট। আচ্ছা, তো প্রফিট তো আমরা 62,500 পাইছি, আর সিএম কিভাবে পাবো বলো তো? সেলস এর সাথে সিএম রেশিওর গুণ। ভেরি গুড, ভেরি গুড। সেলস এর সাথে সিএম রেশিও গুণ, ঠিক আছে? আচ্ছা, তো সেলস তো আমাদের 5 লাখ আছে, আর সিএম রেশিও 50%, তাহলে 5 লাখের 50% হচ্ছে 2.5 লাখ। সিএম হচ্ছে 2.5 লাখ, আর 2.5 লাখ থেকে প্রফিট 62,500 বাদ দিলে ফিক্সড কস্ট কত আসে?
1,87,500। এখানে কে কে জানি কথা বলতেছে স্যার। হ্যাঁ হুম। কথা বলতেছে। ইয়াসমিন আক্তার এখানে মনে হয় কথা হচ্ছে। আবার একটু বলবেন কষ্ট করে। ফিক্সড কস্টের সূত্র হচ্ছে সিএম মাইনাস প্রফিট। তো সিএম বের করে কিভাবে? সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ। সেলস হচ্ছে আমাদের 5 লাখ, সিএম রেশিও প্রশ্নে 50% দেওয়া ছিল। পিভি রেশিও মানে সিএম রেশিও, তাহলে 5 লাখের 50% হচ্ছে 2.5 লাখ। আর ওদিকে সিএম থেকে প্রফিট বাদ দিব। প্রফিট আমরা অলরেডি 3 নাম্বার রিকোয়ারমেন্টে আনসারে পাইছি ৬২,৫০০ টাকা। তাহলে ৬২,৫০০ বিয়োগ করলে ফিক্সড কস্ট হচ্ছে 1,87,৫০০। যথাযথ মন্ত্র ইউজ না ভাই 2-2.5 ঘন্টা ক্লাসিং ক্যাঙ্গে করতে বুঝছো সবাই 4 নাম্বারটা? জি স্যার। অন্যরা বুঝছো কিনা? জি স্যার। ওকে, তাহলে আমি পরে রিকোয়ারমেন্টে যাচ্ছি। হ্যাঁ, লাস্ট রিকোয়ারমেন্ট প্রফিট অন সেলস অফ টাকা 4 লাখ। সেলস যদি 4 লাখ হয় প্রফিট কত হবে? সেলস যদি 4 লাখ হয় প্রফিট কত হবে? তো প্রফিট বের করব কিভাবে বলতো? সিএম মাইনাস এফসি। সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে তো প্রফিট, ঠিক না? কথা বলে না, সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট কিনা? জি স্যার। আচ্ছা, জি জি স্যার। স্যার। তো সিএম কিভাবে পাবো? সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করে দিব। এখন সেলস হচ্ছে 4 লাখ আর সিএম রেশিও হচ্ছে 50%। 4 লাখের 50% হচ্ছে 2 লাখ টাকা। আর সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে দিব। ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 1,87,৫০০ টাকা এখানে পাইছিলাম। তাহলে বাদ দিয়ে দিলে প্রফিটের আনসার চলে আসবে। এই যে আনসার হচ্ছে 12,৫০০ টাকা। তো বুঝছি। আরো প্রশ্ন আছে? না স্যার। তো সেলসটা কি 4 লাখ টাকার উপর ধরা হ্যাঁ হয়েছে না? হ্যাঁ, রিকোয়ারমেন্ট 4 লাখ বলছে না, এখন সেলস রিকোয়ারমেন্ট তো বলে দিছে যে এখন সেলস 4 লাখ টাকা। তাহলে 4 লাখের উপর ধরতে হবে। যদি রিকোয়ারমেন্টে সেলস না থাকতো তাহলে 5 লাখ দিয়ে করতাম। কারো প্রশ্ন আছে? না স্যার। ওকে, আমরা তাহলে লাস্ট ম্যাথে চলে যাই। 5 নাম্বার। সবাই 5 নাম্বার অঙ্কটা পড়ো।
করছো? করলে দেখি 1 নাম্বার রিকোয়ারমেন্টের আনসারটা বের করে দাও তো। প্রেজেন্ট ব্রেক ইভেন সেলস মানে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্টের মান ইউজ করবা, আর নেক্সট ইয়ারের ক্ষেত্রে নেক্সট ইয়ারের মান। আগে তুমি আমাকে 1 নাম্বার রিকোয়ারমেন্টের আনসারটা কেউ বের করে দাও। স্যার স্নাতক পর্যায়ে বলে 2 বছরের সেশন জটের আশঙ্কা করতেছে বলে। আশঙ্কা করুক, সমস্যা নেই। আমাদের রেজাল্ট কি জানাবে দিবে না স্যার? রেজাল্টের কাজ চলতেছে, রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্ট আজকে কি আগামী মাসে ফার্স্ট উইকে দিয়ে দিতে পারে। স্যার একেবারে 4 বছর রেজাল্ট একসাথে দিলে ভালো হতো, ভালো। টেনশন বারবার নিলে। স্যার এক্সাম কি এই বছর আর হবে না? তোমাদের এক্সাম তো এমনিতে এই বছরে হওয়ার কথা, তোমাদের তো আগামী বছরে হওয়ার কথা। জুন জুলাইয়ের আগে কি আমাদের হবে থার্ড ইয়ারের? কারণ সবগুলোই তো বাকি। পরীক্ষা নিয়ে ফেলবে, যেমন মনে করো যে সিপিএসসিও এই বছর নিয়ে ফেলবে, বুঝো না? তো সেখানে তোমাদের পরীক্ষা কি তোমাদেরটাও নিয়ে ফেলবে। তবে হয়তো কি করে না করে এটা তো এখনো বুঝতেছি না। যে সিপিএসসি এর ক্ষেত্রে সিলেবাস কমাই দিবে, সেন্টার নিজ স্কুলে হবে, ঠিক আছে? নিজ নিবে না স্কুলে তো? পরীক্ষা হবে। নিবে মন্ত্রণালয় সুপারিশ পাঠাইছে যে পরীক্ষা নিবে, তবে সেটা যার যার স্কুলে শেষে পরীক্ষা দিবে, অন্য কোনো সেন্টারে যেতে পারবে না, বুঝছো? তো ওটা এখনো পাস হয় নাই, পাস করাই দিতে পারে। সর্বোচ্চ স্যার মানে বাতিল হলে বার্ষিক পরীক্ষার রুট মানে ওর ইয়া অনুসারে সিলেবাস অনুসারে পরীক্ষা নেবে। হ্যাঁ, সর্বোচ্চ হলে ক্লাস 5 এর পরীক্ষা বাতিল হলে হইতে পারে, বাট 8 এর পরীক্ষা বাতিল হবে না। তবে কোনোটাই বাতিল করার পক্ষে না সরকার, সবগুলোই নিবে। তবে প্রশ্ন সহজ করে হোক, সিলেবাস কমিয়ে হোক, নিজ স্কুলে হোক, পরীক্ষা নেবে, মানে তুলে দিবে, সেশনটা ওকে করে দিবে। 1 নাম্বার রিকোয়ারমেন্টের আনসার বলো, একদম হুবহু আগের অঙ্কের সূত্র। হ্যাঁ 72,000। হ্যাঁ, আনসার কারেক্ট হয়েছে, 72,000, রাইট। জাস্ট সেলস কে বিইপি রেশিও দিয়ে গুণ করা হয়েছে। সেলস হচ্ছে 1,20,000 আর বিইপি রেশিও কিভাবে বের করছো? 100% মাইনাস এমএস রেশিও। কারেন্ট এমএস রেশিও কত? 40%। 40%। তাহলে 100% থেকে 40% বাদ দিলে কত হবে? 60%। তাহলে 1,20,000 কে 60% দিয়ে গুণ করলে 72,000 টাকা। সলিউশন একটু দেখো, হুবহু আগের অঙ্কের ফর্মুলা। এই যে 72,000 টাকা। এক নাম্বার রিকোয়ারমেন্ট বুঝছো কিনা? এবার আসো 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে? 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে দা অ্যামাউন্ট অফ কারেন্ট প্রফিট। দেখি প্রফিটটা বের করে দাও। একদম আগের অঙ্কের মতো, সেলস ইনটু প্রফিট রেশিও। প্রফিট রেশিও কিভাবে বের করবা? প্রশ্নে ইনফরমেশন আছে প্রফিট রেশিও বের করার। কত আসছে প্রফিট? 14,400 নাকি? জি স্যার। স্যার আসছে। হ্যাঁ 14,400। হ্যাঁ স্যার। জি স্যার 14,400। হ্যাঁ ঠিক আছে, 14,400 হবে।
হয়েছে সবার? কোন প্রশ্ন আছে 2 নম্বরে? না স্যার। ওকে, এবার 3 নাম্বার রিকোয়ারমেন্ট আসো। 3 নম্বরে বলছে দা ব্রেক ইভেন সেলস নেক্সট ইয়ার। এক আর দুই ছিল যে কারেন্ট ইয়ার, এখন হচ্ছে যে নেক্সট ইয়ার। তো নেক্সট ইয়ার হলে নেক্সট ইয়ারের ইনফরমেশন দিয়ে করতে হবে, সূত্র একই থাকবে, সেলস ইনটু বিইপি রেশিও। এখন বিইপি রেশিও বের করতে পারবো, কোনো সমস্যা নাই। 100% থেকে কত বাদ দিব বলো তো? 40% বাদ দিব নাকি 35% বাদ দিব? 35। যেহেতু নেক্সট ইয়ারে এমএস হচ্ছে 35, তাহলে 100% থেকে 35% বাদ দিলে 65%। কেমন? এটা হচ্ছে যে নিউ বিইপি রেশিও 65% হবে। এখন সমস্যা হচ্ছে নেক্সট ইয়ারে সেলস এর পরিমাণ দেওয়া আছে, সেলস তো শুধু একটা দেওয়া আছে 1,20,000। তাহলে 1,20,000টা তো ছিল যে কারেন্ট ইয়ারের সেলস, ঠিক না? কারণ প্রথম সেন্টেন্সের একদম শেষে দিয়ে বলে দিয়েছে কারেন্ট ইয়ার। তো কারেন্ট ইয়ারের সেলস আছে, এক মিনিট, কারেন্ট ইয়ারের সেলস আছে, সেজন্য আমরা 1 আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট কারেন্টে ইয়ার দিয়ে করে ফেলছি। বাট 3, 4 এগুলো হচ্ছে নেক্সট ইয়ারের সেলস দিয়ে করতে হবে। এখন নেক্সট ইয়ারের সেলস প্রশ্নে দেয়া নাই, যেহেতু নেক্সট ইয়ারের সেলস দেওয়া নাই, সেহেতু আমাকে নেক্সট ইয়ারের সেলসটা ওয়ার্কিং করে বের করতে হবে। সেলস বের করার একটা সূত্র দিছিলাম আমি, যে 16টা সূত্র ইম্পর্টেন্ট বলছিলাম ওখানে ছিল সূত্রটা। সেলস বের করার সূত্র হচ্ছে কারেন্ট বিসি বাই নিউ ভিসি রেশিও। কারেন্ট বিসি বাই নিউ ভিসি রেশিও। তাহলে তোমাকে কারেন্ট বিসির পরিমাণ বের করতে হবে, নিউ ভিসি কারেন্ট বিসির পরিমাণ বের করতে হবে, নিউ ভিসি রেশিওর পরিমাণ বের করতে হবে, তারপরে তুমি সেলস পাবা। আর সেলস পাইলে তুমি ব্রেক ইভেন পয়েন্ট নেক্সট ইয়ার বের করতে পারবা। অনেকগুলো ওয়ার্কিং সলিউশন দেখে আস্তে আস্তে বুঝে নাও, মুখে বললে বুঝবা না। এই যে 3 নাম্বার রিকোয়ারমেন্ট এটা। মূলত সেল বের করার জন্যই দুইটা ওয়ার্কিং করতে হয়েছে, একটা ভেরিয়েবল কস্ট বের করতে হয়েছে আর একটা ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে হয়েছে নিউ। আর 12,000টা কোথায় চলছে? 12,000 না, 1,20,000। শূন্য একটা কম করছে। এটা কারেন্ট বিসি, কারেন্ট সেলস এর উপর লিখতে হয়। বুঝছো কিনা 3 নাম্বার রিকোয়ারমেন্ট? স্যার ওখানে একটা 35 একটা 40 ছিল না, এখানে 30% আনছেন যে কোন জায়গায় 100% থেকে 30% মাইনাস করছেন যে ভেরিয়েবল কস্টে। পিবি রেশিও 30% দেওয়া ছিল, কারেন্ট পিবি রেশিও কত দেওয়া ছিল? 30%। 35 30 ছিল না 30 ছিল স্যার। 30 ছিল, 30 বাদ দেওয়া হয়েছে। তো স্যার ওখানে একটু ওই মানটা নিয়ে একটু কনফিউশন আছে স্যার, 35 বলছে আবার 40 বলছে। হ্যাঁ, ওখানে তো একটা এমএস রেশিও,
35টা হচ্ছে যে এমএস রেশিও, আর 40টা হচ্ছে যে পিবি রেশিও। ওভাবে লিখছে। 35 এই যে এখানে যেটা মাইনাস করছেন নিচে ওয়ার্কিং এ 35। হ্যাঁ, ইয়েস ইয়েস, এই যে ওটার উপরে কি লেখা আছে, এমএস লেখা আছে না, এই যে হ্যাঁ এমএস এর জায়গায় এমএস এর মান বসাবা, আর পিবির জায়গায় পিবির মান বসাবা। আচ্ছা স্যার। হচ্ছে সবাই বুঝছো? जी सर। জি স্যার। ওকে, লাস্ট রিকোয়ারমেন্ট, আর লাস্ট না, সেকেন্ড লাস্ট। যেহেতু নেক্সট ইয়ার সেলস বের করে ফেলছি 1,40,000, তাহলে নেক্সট ইয়ারের প্রফিটটাও বের করা যাবে। এই যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে কি দা অ্যামাউন্ট অফ প্রফিট নেক্সট ইয়ার। তাহলে প্রফিট বের করার সূত্র কি? 2 নাম্বার রিকোয়ারমেন্ট যেভাবে করছো সেলস ইনটু প্রফিট রেশিও, ঠিক তেমনি একইভাবে এখনো সেলস ইনটু প্রফিট রেশিও, তবে সব নেক্সট ইয়ারের ইনফরমেশন দিয়ে করতে। এই যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট। $19,600। বুঝছো কিনা 4 নাম্বার রিকোয়ারমেন্ট? স্যার 4 নম্বর রিকোয়ারমেন্ট স্যার পিবি রেশিওটা করতে গিয়ে পেয়েছে স্যার। ও প্রশ্ন থেকে আর কি, এমএস রেশিও আর পিবি রেশিও 35 এর নেক্সট ইয়ারে 35 আর 40 ছিল না, দেখো প্রশ্ন। এই যে as a result শেষ লাইনটা, margin of safety and the PB ratio will change to 35% and 40%. তার আগের লাইন কি? the company স্যার দুটোটা গুণ করলে হয় the স্যার company expects, এক মিনিট, the company expect the next year fixed cost and sales price increase হবে, নেক্সট ইয়ারের কথা বলতেছে। যার ফলে as a result margin of safety হয়ে গেছে 35%, PB ratio হয়ে গেছে 40%। তাহলে 35 আর 40 হচ্ছে এগুলো নেক্সট ইয়ারের মান। যখন রিকোয়ারমেন্টটা আমাকে নেক্সট ইয়ার করবো তখন আমি নেক্সট ইয়ারের মান দিয়ে করবো। আর নেক্সট ইয়ারের ইয়া তো আমরা অলরেডি করেই ফেলছি যে সেলস 1,40,000 টাকা। তাহলে 35 আর 40 গুণ করলে কত হয়? 0.35 আর 0.440। হ্যাঁ, 0.35 আর 0.40 গুণ করলে কত হয়? 0.14 হয়। তাহলে ঠিক আছে তো, হয়েছে তো। ঠিক আছে তো, 0.14, তাহলে 19,600 টাকা। আচ্ছা স্যার, অ্যাকচুয়াল সেলস থেকে স্যার বিইপি সেলসটা বাদ দিলে প্রফিটটা পাওয়া যায় না স্যার? অ্যাকচুয়াল সেলস থেকে বিইপি সেলস, হ্যাঁ পাওয়া যায়। তো স্যার প্রফিটটা এভাবে করা যেত না? কোন জায়গায়? আপনার যে রিকোয়ারমেন্ট 4 এ আমরা যে প্রফিট নির্ণয় করলাম, হ্যাঁ, অ্যাকচুয়াল সেলসটা থেকে আমরা স্যার ব্রেক ইভেন সেলসটা যদি বের করি, কিন্তু ওখানে তো আরো কিছু কন্ডিশন দিয়ে রাখছিল, ওই যে মাঝখানের লাইনে যে বলছে যে ফিক্সড কস্ট আর সেলস প্রাইস ভিতরে ওরা বলছে যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে ওই অ্যাকচুয়াল সেলস দিয়ে করা যাচ্ছে না। যদি স্যার ভ্যারিয়েবল কস্ট আর ফিক্সড ওগুলো সমান থাকে তাহলে স্যার এভাবে করা যাবে না? করা যাবে। আচ্ছা, লাস্ট রিকোয়ারমেন্টটা দেখো। লাস্ট রিকোয়ারমেন্ট বলছে যে দা চেঞ্জ ইন নেট প্রফিট, নেট প্রফিটের চেঞ্জ কত হয়েছে, চেঞ্জ মানে ডিফারেন্স কত হয়েছে। তো নেট প্রফিট নেক্সট ইয়ারে হচ্ছে কত? 19,600 টাকা, আর কারেন্ট ইয়ারে ছিল 14,400 টাকা। তাহলে 19,600 থেকে 14,400 বাদ দিলে 5,200 টাকা। চেঞ্জ মানে হচ্ছে ডিফারেন্স, মানে নেক্সট ইয়ার আর কারেন্ট ইয়ারে প্রফিটের ডিফারেন্স কত? 5,200 টাকা।
হ্যালো। না না এখন শেষ হলে আমি ক্লাস শেষ করব। কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে, আমাদের এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ নাই, আর কোনো ম্যাথ দেখতে হবে না, এইগুলো ভালোভাবে করবা ইনশাআল্লাহ। আশা করি যেভাবে প্রশ্ন করো পারবা। আর আরেকটা জিনিস, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, নিউ চ্যাপ্টার। একটু ক্রিটিক্যালও চ্যাপ্টারটা। চ্যাপ্টারটার নাম হচ্ছে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। একটু উল্টাপাল্টা টাইপের অঙ্ক, একটু মনোযোগ দিয়ে করবা, যদি ক্লাস মিস হয় পারবা না অঙ্ক। আমাদেরকে একটু সোজা করে পয়েন্ট উল্টা পুল্টা হলে। হ্যাঁ, এইভাবে সোজা করে পয়েন্ট স্যার হ্যাঁ, উল্টা পুল্টা। চেষ্টা তো করবো সোজা করে পড়ানোর জন্য, কিন্তু প্রশ্নগুলো একটু কারণ ওখানে প্রত্যেকটা অঙ্কে ডিসিশন দিতে হয়, তো ডিসিশনটা অনেক সময় অনুমান নির্ভর ডিসিশন হয়, যার কারণে অনেকেই ভুল করে ফেলে। ওই আমি বুঝি না স্যার, আমাদের এই ক্লাসটা করবে স্যার এরা। স্যার এই ক্লাসের সলিউশনটা কখন পাবো? এই শীট পুরোটাই এখন আপলোড দিয়ে দিব, সলিউশন এই শীট পুরোটাই আপলোড দিব, ঠিক আছে? একদম এই চ্যাপ্টারে যতগুলো ক্লাস আছে পুরোটাই পাবো একসাথে। তো স্যার এরা আমাদের থেকে ডিসিশনটা নিয়ে কি লাভ? বুঝি না স্যার। ডিসিশন নিবে যে মানে তুমি একজন ব্যবসায়ী তো বিভিন্ন ভাবে ব্যবসা করতে পারে, সে নিজে পণ্য উৎপাদন করে ব্যবসা করতে পারে, অথবা আরেকজনের কাছ থেকে কিনে নিয়ে ব্যবসা করতে পারে, ঠিক আছে? এখন তোমাকে সবসময় ডিসিশন দিতে বলবে যে আপনি কি নিজে উৎপাদন করে বিজনেস করবেন নাকি আরেকজনের থেকে কিনে নিয়ে ব্যবসা করবেন, তখন তোমাকে ডিসিশন দিতে হবে। তখন তুমি চিন্তা করবা যে কোনটাতে লাভ বেশি হবে। এইগুলো স্যার স্যাররা চিন্তা করবে স্যার, আমরা চিন্তা করে লাভ আছে স্যার? চিন্তা না করলে তোমাদের রেজাল্ট ফেল আসে, ডি আসবে, সি আসবে, যদি চিন্তাগুলো না করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আর এই চ্যাপ্টারের এক্সাম নিব, সেটা আমি ডেট দিব পরে, নেক্সট উইকে নিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আস্তে ধীরে নেন এক্সাম, সমস্যা নেই। নেক্সট উইকে, হ্যাঁ নেক্সট উইকে। এরা মনে হয় শেষ করে দিতে পারে।